আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, অনেক সময় আমরা যে কোনো বয়সের মানুষ, নারী পুরুষ, ঘটনাচক্রে বা দুর্ঘটনাজনিত কারণে আমাদের শরীরের কোনো একটি অংশ অথবা পুরো শরীর পুড়ে যেতে পারে। বিভিন্নভাবেই আমরা পোড়া রোগীতে পরিণত হতে পারি এবং যখন আমাদের শরীরের কোনো একটি অংশ পুড়ে যায় তখন সেটির জ্বালা যন্ত্রণা বা কষ্ট অনেক বেশি এবং সেই রোগীর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাও অত্যন্ত জটিল। কিন্তু যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনার কৌশলগুলো কিছুটা জানতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকের জন্য, সাধারণ প্রতিটি নাগরিকের জন্য সেটি সুবিধাজনক হবে। সে কারণেই আমরা আজকে আলোচনা করতে চাই পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন বার্ন ও প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাক্তার ইমরান চৌধুরী, বিভাগীয় প্রধান, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আরটিভির দর্শকদেরকে যারা কষ্ট করে দেখছেন সবার কাছে কৃতজ্ঞতা। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইছি। আমরা অনেক সময়ই যে কোনো মানুষ অনেক সময় পুড়ে যেতে পারি আমাদের ঘটনাচক্রে বা বাসা বাড়িতে বা বাইরে দুর্ঘটনাজনিত কারণে। কিভাবে একজন মানুষ পুড়ে যেতে পারে, আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? ধন্যবাদ। সাধারণভাবে যদি আমরা চিন্তা করি বাসা বাড়িতে আমাদের বার্নের সোর্স কি হতে পারে, একটা খুব কমনলি যেটা আমরা পাই সেটা হচ্ছে হট ওয়াটার, গরম পানি। গরম পানি ইটস দ্য মোস্ট কমন টাইপ অফ সোর্স অফ ইনজুরি। সেটা গরম পানির ক্ষেত্রে গরম ডাল হতে পারে, ভাতের মাড় হতে পারে, এনি মানে হট লিকুইড, সেখান থেকে প্রাথমিকভাবে একটা পেশেন্টের বার্ন হতে পারে এবং এই ধরনের প্রেজেন্টেশনই খুব কমন। এর বাইরে যেটা হয় সেটা অনেক সময় আপনার হচ্ছে গ্যাসের চুলার থেকে আগুন লাগতে পারে কারো শরীরে, বা গ্যাস সিলিন্ডার ব্রাস্ট করতে পারে, সেখান থেকে হতে পারে। তো হাউস হোল্ডস বার্নে মোটামুটি এই দুটো ক্যাটাগরি হচ্ছে খুব কমন। এবং এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যদি সোশ্যাল কোনো ভায়োলেন্স হয় সেই ক্ষেত্রে অ্যাসিড বার্ন হতে পারে, বা কোনো ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড যদি হয় সেখানে কোনো কেমিক্যাল ইনজুরি হতে পারে, বা ইন্ডাস্ট্রিতেও আপনার ফ্লেম বার্ন হতে পারে। বাট মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে গরম পানি এবং ফ্লেম বার্ন, এই দুটোই মোস্ট কমন। এবং অনেক সময় ম্যাস ক্যাজুয়ালিটি হতে পারে, সেই ক্ষেত্রে বার্ন তো আসবে। হ্যাঁ, ম্যাস ক্যাজুয়ালিটিতে সেখানে তো একটা মিক্সড প্যাটার্ন অফ বার্ন আসে আর কি। সেখানে একটা ফুল রেঞ্জই আসতে পারে, আপনার হচ্ছে যে লিকুইড থেকে শুরু করে ফ্লেম বার্ন, ইভেন কেমিক্যাল বার্নও আসতে পারে। জি, যখন একজন মানুষের কোনো একটি অংশ, শরীরের একটি অংশ পুড়ে যায় বা কখন পুড়ে যাওয়ার শিকার হন, সেই মুহূর্তে আসলে কি করা উচিত, এটি নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণাও প্রচলিত রয়েছে, বা আমরা আসলে অনেক সময় হতবিহ্বল হয়ে যাই যে ওই সময়টিতে কি করা উচিত। আমরা এক সময় ভুলক্রমে সেখানে অন্যান্য কিছু কেমিক্যালস, যেখানে হয়তো পানি দেওয়া দরকার সেখানে অন্যান্য কিছু দিয়ে দিচ্ছি, যাতে আরও ক্ষতি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদের সাধারণ দর্শকদের কিছু পরামর্শ দেবেন। না, থ্যাংক ইউ। আপনি শেষটা দিয়ে শুরু করি। আপনি খুব সুন্দর এই প্রেজেন্টেশনটাই আসলে আমাদের কাছে খুব কমনলি আসে যে একটা পেশেন্ট যখন বার্ন হয়ে যায়, সেটা যে কোনোভাবেই হোক না কেন, অনেক ধরনের ফরেন বডি সেখানে তারা দিয়ে, যেমন পেস্ট দেয় কেউ কোনো একটা কলার, মানে যেটা আউটসাইডের যে আবরণটা সেটা, বা কোনো আলুর যে আবার সেরকম কিছু জিনিস নিয়ে আমার আসে। বাট অ্যাকচুয়ালি খুব সহজভাবে চিন্তা করলে হয় কি যে আপনার যে বার্নের যে লাইক গরম পানি, এই জিনিসটা তো আসলে ইটসেলফ একটা স্টেরাইল জিনিস। গরম পানিতে সাধারণত জীবাণুমুক্ত থাকে, সেটা ধরেই নেওয়া যায়। তো তখন আবার এই জিনিসগুলো দিলে ওই একটা স্টেরিলিটি নষ্ট হয়ে যায়, ওইখানে যে একটা স্টেরাইল এনভায়রনমেন্ট থাকে সেটা আরও ডিসরাপশন হয়। তো আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যে কোনো একটা গরম পানি যদি কোথাও পড়ে, বা ইভেন যদি ফ্লেম বার্নও হয় হাউস হোল্ডসে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাস্ট এটার মধ্যে অন্য কিছু না দিয়ে যেটা করতে হবে, প্রাথমিকভাবে পেশেন্টকে আপনার সেই বার্নের সোর্স থেকে সরাতে হবে। বার্নের সোর্স থেকে সরাতে হবে, সেটা যদি আপনার উৎস থেকে সরাতে হবে। সেটা যদি গরম পানি হয়, সেই গরম পানির থেকে তাকে উইথড্র করতে হবে। যদি আপনার আগুন থেকে হয়, সেই আগুনটাকে থেকে তাকে সরাতে হবে। তারপরে হচ্ছে তার শরীরে যদি কোনো কাপড় চোপড় পুড়ে যায় সেগুলোকে রিমুভ করতে হবে। আর পাশাপাশি যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুলিং দ্য এরিয়া, কারণ এরিয়াটা তো অনেক গরম হয়ে যায় বার্নের কারণে, সেটাকে ঠান্ডা করতে হবে।
তো ঠান্ডা করার জন্য আবার অনেকে একটা ভুল ধারণা থাকে, অনেকে আপনার ফ্রিজের ঠান্ডা পানি, তারপরে আপনার বরফ এগুলা ব্যবহার করে, তো সেটাও করা যাবে না। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার হাইপোথার্মিয়া হতে পারে। তো যেটা টেম্পারেচার অনেক বেশি কমে যেতে পারে, যেটা ইউজুয়ালি অ্যাডভোকেট করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে যে জাস্ট ট্যাপ ওয়াটার, মানে নর্মাল টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচারে সাধারণ যে পানি আছে, সাপ্লাই পানি, সেটা দিয়ে আপনার এরিয়াটাকে কুল করতে হবে। জি, কুল করে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে যে এরিয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে র্যাপ করে তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং তারপরে ওখানে গেলে ওনারা অ্যাসেস করবেন যে কি টাইপের বার্ন কোথা থেকে মানে হলো বা কত % হলো, সেই অনুযায়ী ফার্দার তার হসপিটাল অ্যাডমিশন লাগবে কি লাগবে না, আউটডোর বেসিসে ম্যানেজ করা যাবে কি যাবে না, সেভাবে আমরা অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে পারি আর কি। জি, আপনি চমৎকারভাবেই বলেছেন যে প্রাথমিক অবস্থায় তাৎক্ষণিকভাবে কি করা উচিত, একজন মানুষ যদি পুড়ে যায় বাসা বাড়িতে তাহলে সেই অবস্থায় কি করা উচিত। আমরা অনেক সময় চিকিৎসকদের কাছেই বলতে শুনি, আপনারাই বলে থাকেন যে এত % বার্ন, 25% বার্ন বা 30% বার্ন বা 70% বার্ন। এই যে পার্সেন্টেজের হিসাবটা আমরা একটু বুঝতে চাই যে আসলে আপনারা কিভাবে এই পার্সেন্টেজটা হিসাব করেন এবং কত % বার্ন ম্যানেজ করা সম্ভব বা কতটুকু সম্ভব না, এরকম একটি কথা আমরা শুনতে পাই। আপনি যদি একটু সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিতেন। খুব সহজ করে বলতে গেলে আমরা যেটা বার্ন সেন্টার যেগুলো আছে বাংলাদেশে, আমরা যেগুলো করি ইউজুয়ালি সেটা হচ্ছে যে চার্ট আছে, একটা হচ্ছে আপনার রুল অফ 9, একটা পার্সেন্টেজ আমরা হিসাব করি, হোল বডিকে আমরা 9 ভাগে ভাগ করে ফেলি, এটা রুল অফ 9 বলে। আর একটা আছে হচ্ছে যে আপনার লুন্ড অ্যান্ড ব্রাউডার চার্ট আছে, ওটা একটু কমপ্লিকেটেড, বাট খুব সহজ করে যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষের ওন হ্যান্ড রিপ্রেজেন্ট 1% অফ দ্য বডি সারফেস এরিয়া। যেটা যেই বয়সের বাচ্চাই হোক বা অ্যাডাল্ট হোক, তার নিজস্ব হ্যান্ডের যে একটা সারফেস এরিয়া, দ্যাট রিপ্রেজেন্টস দ্য 1% অফ দ্য টোটাল বডি সারফেস এরিয়া। তো এভাবে করে আমরা অ্যাসেস করতে পারি। আর পার্সেন্টেজের বিষয়টি ইম্পর্টেন্ট কেন, আপনার হচ্ছে যে ধরেন কারো 8% হলো, কারো 20% হলো, দ্য ডিফারেন্সটা কি? দ্য ডিফারেন্সটা হচ্ছে ইন কেস অফ চিলড্রেন more than 10%, আর ইন কেস অফ অ্যাডাল্ট more than 15%। এই দুইটা ক্যাটাগরিতে যদি পড়ে যায় পেশেন্টটা, তার বডির ফ্লুইড শিফটগুলো খুব বেশি আকারে হয়, তো তখন ফ্লুইড রিপ্লেসমেন্ট লাগে। জি, তো এই জন্য আমাদের এই যে পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো বাচ্চার more than 10% বা কোনো অ্যাডাল্টের more than 15% বার্ন হয়ে যায় শরীরে সারফেস এরিয়া, তখন আমরা তাকে হসপিটাল অ্যাডমিশন নিতে বলি, কারণ তার ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হবে। আদারওয়াইজ সেই বার্নটাই আরও ডিপ হয়ে যেতে পারে বা আরও ইনফেকশন হতে পারে বা ডিহাইড্রেশন হতে পারে। তো এই জন্য পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। আর 30%, 70%, ইভেন 90%, 100% থিওরিটিক্যালি যদি আপনি চিন্তা করেন, সব ধরনের পেশেন্টই আসলে সার্ভাইভ করানো সম্ভব। জি, প্রোভাইডেড দ্যাট আমাদের টিম অ্যাপ্রোচটা খুব সুন্দর হতে হবে, সঠিক হতে হবে এবং খুব তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। এখানে পেশেন্টের কোঅপারেশন, পেশেন্টের হাউসহোল্ডসে যারা আছে, পেশেন্টের অ্যাটেন্ডেন্টদের কোঅপারেশন, সব কিছুই খুব ইম্পর্টেন্ট। কারণ বার্নটা একটা ডিভাস্টেটিং একটা ইনজুরি এবং পেশেন্টের এখানে কমপ্লেনটাও খুব সাংঘাতিক এবং সে খুব কষ্ট পায়। তো এই কারণে সবার সহযোগিতা যদি পাওয়া যায়, একটা টিম অ্যাপ্রোচ করা যায়, 30% কেন, আপনি 100% বার্নও সার্ভাইভ করতে পারবেন। কারণ ইফ ইউ টক অ্যাবাউট টেকনোলজি বা এক্সপার্টাইজ যদি আপনি বলেন, যে বার্ন ম্যানেজ করার মতো বাংলাদেশে যেসব সার্জনস আছে, দে আর এনাফ ক্যাপাবল। এবং আপনি টেকনোলজির দিকে আমরা একটু পিছিয়ে ছিলাম, সেটা হচ্ছে স্কিন ব্যাংক। তো স্কিন ব্যাংকটা আগে বাংলাদেশে ছিল না, তো রিসেন্টলি এটা ইন্ট্রোডিউস করা হয়েছে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। তো সেখান থেকেও আমরা সাপোর্ট নিতে পারি। তো মেজর বার্নের ক্ষেত্রে যেটা আগে ছিল যে স্কিন ব্যাংক ছিল না আমাদের, যার কারণে আমরা স্কিন গ্রাফটিং করতে পারতাম না অ্যাডিকুয়েট। তো স্কিন ব্যাংক হওয়াতে এখন সেই সমস্যাটার সমাধান হয়েছে। এখন সামগ্রিকভাবে যদি একটা প্রচেষ্টা চালানো যায়, তাহলে যে কোনো মেজর বার্নই আমরা সার্ভাইভ করার অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি, যেটা বাইরে করছে আমরাও সেটা চেষ্টা করতে পারি। জি, আপনি চমৎকারভাবে বলেছেন। আপনার কথার সূত্র ধরেই আমি একটু এভাবে জানতে চাইব যে যখন কোনো ম্যাস ক্যাজুয়ালিটি ঘটে এবং সেখানে যদি মিক্সড বার্ন বা বিভিন্ন ধরনের পুড়ে যাওয়া মানুষের আধিক্য থাকে, অনেক লোক যদি একত্রে সেখানে আক্রান্ত হয়ে যায়, আমরা খুব রিসেন্টলি দেখেছি খুবই হৃদয় বিদারক স্কুলের ঘটনা, মাইল স্কুল স্টুডেন্টের ঘটনা। তো এই ধরনের মাস ক্যাজুয়ালিটি যখন হয়, তখন আসলে ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা কিভাবে
হওয়া উচিত, একদম অনসাইট থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত, পেশেন্ট ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আপনি একজন বার্ন এবং প্লাস্টিক সার্জারি হিসেবে আপনার মতামতটা একটু শুনতে চাই। না, ধন্যবাদ। মাইলস্টোন স্কুলের যে ক্যাজুয়ালিটিটা হলো, প্রথমেই যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং যে কোনো ম্যাস ক্যাজুয়ালিটি, সেটা বার্ন হতে পারে বা অন্য কিছু হতে পারে, ম্যাস ক্যাজুয়ালিটির কিছু প্রোটোকল থাকে। সেখানে একটা প্রি হসপিটাল কেয়ার বলে একটা ইস্যু থাকে, তারপরে হচ্ছে আপনার পেশেন্ট ট্রান্সপোর্টেশনের একটা ইস্যু থাকে, আর ফাইনালি পেশেন্ট যে সেন্টারে যাবে চিকিৎসার জন্য সেইখানের একটা ইস্যু থাকে। তো সত্যিকার অর্থে আমি যে বললাম যে একটা টিম অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। এই টিমের মধ্যে কিন্তু সবাই, শুধু ডাক্তার না, একদম অন দ্য স্পটে যারা যাবে প্রি হসপিটাল কেয়ার নিতে, পেশেন্ট যারা ট্রান্সপোর্ট করবে এবং তারপর যখন হসপিটালে আসবে নার্সরা দেখবে, বা এখানে ওয়ার্ড বয় যারা থাকে, হসপিটাল স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশন যারা থাকে, সবাই ইনক্লুডিং ডাক্তার, তো টিম লিডার থাকবে, সেটা তো অনেক পরে। ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই অনেকগুলো ধাপ তাকে পেরিয়ে আসতে হবে। তো সেটা যদি প্রপারলি করা যায় তাহলে আমার মনে হয় যে ডাক্তারের কাজগুলো সহজ হয়ে যায়। তো আমি কিছু টিভি ফুটেজ দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ফুটেজ দেখেছি, অন দ্য স্পটের পেশেন্টের যে প্রাথমিক যে ম্যানেজমেন্টটা বা পেশেন্ট ট্রান্সফারটা যেভাবে হলো হসপিটালগুলোতে, সেটা আরও ভালোভাবে হয়তো বা করা যেত। কারণ অনেক সময় পেশেন্ট ট্রান্সফার করার সময় বার্নের সাথে আবার সেকেন্ডারি ইনজুরি হয়ে যেতে পারে, কারো নেকে ইনজুরি হতে পারে, কারো মানে কোনো জয়েন্ট ডিসলোকেশন হতে পারে, ফার্দার ইনজুরিও হতে পারে। তো সেগুলো খেয়াল রাখতে হবে। তো এখন টিম অ্যাপ্রোচ যদি ভালো হয়, সবাই মিলে যদি প্যানিক করা যায়, সিচুয়েশন থাকে, সকলেই খুব হতবিহ্বল থাকে এবং সকলেই কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ে, সেটা তো তারপরেও সায়েন্টিফিক্যালি বা বৈজ্ঞানিকভাবে আমরা যদি একটু আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখি, যে শুধু বার্ন না, আর্থকোয়েক হতে পারে, বার্ন হতে পারে, বা ফ্লাড হতে পারে। আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি যে এই ধরনের একটা সিচুয়েশন হলে আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমার অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কিভাবে আমাকে হেল্প করবে, আমার ল এনফোর্সমেন্ট এজেন্সিরা কিভাবে হেল্প করবে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। প্ল্যানিং এন্ড প্রিপারেশন। তারপরে পেশেন্টগুলোকে আমি কি সবাইকে একই হসপিটালে ট্রান্সফার করব নাকি মাল্টিপল হসপিটালে ডিস্ট্রিবিউট করে দিব, এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ তাৎক্ষণিকভাবে একটা হসপিটালের উপরে এত বেশি চাপ পড়ে যায়, ওদের যথেষ্ট আন্তরিকতা থাকে, ওরা যথেষ্ট চেষ্টা করে, কিন্তু হয়তোবা ওভারবার্ডেনের জন্য হয়তো প্রপার ম্যানেজমেন্ট যেভাবে দেওয়া উচিত, লাইক আপনি চিন্তা করেন যদি 5টা পেশেন্ট সে যেভাবে হ্যান্ডেল করতে পারবে, যদি 50টা পেশেন্ট একসঙ্গে চলে আসে, ওইটা তাদের প্রিপারেশন নাও থাকতে পারে। তো এই জন্য এই জিনিসগুলো আগের থেকে যদি ড্রিল হয়, আগের থেকে যদি একটু ট্রায়াল দেওয়া হয়, যে ধরনের একটা ম্যাস ক্যাজুয়ালিটি হলে আমরা কিভাবে সবাই মিলে একসাথে কাজ করতে পারবো, তাহলে মনে ভবিষ্যতে আরো বেটার ম্যানেজমেন্ট করা সম্ভব হবে আর কি। জি, অবশ্যই পূর্ব প্রস্তুতির কথা আপনি গুরুত্ব দিয়েছেন এবং ড্রিল বা মহড়ার কথা আপনি উল্লেখ করেছেন এই ধরনের ম্যাস ক্যাজুয়ালিটির ক্ষেত্রে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে এসে আবারও আমরা পোড়া রোগীদের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার কাছে শুনবো। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে শীঘ্র আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর ইমরান চৌধুরী, বার্ন ও প্লাস্টিক সার্জন। স্যার, বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম কিভাবে পুড়ে যাওয়া রোগীদের টোটাল ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি আমাদেরকে ধারণা দিয়েছিলেন। আমরা অনেক সময় এরকম বলতে শুনি যে যখন কেউ পুড়ে যান তখন কত দ্রুত তাকে ম্যানেজ করা উচিত, বা কত দ্রুত তাকে, তার যদি ফ্লুইড লাগে সেটা ম্যানেজ করা উচিত, বা যদি রক্ত লাগে সেটা কতক্ষণের মধ্যে দেওয়া উচিত, বা কত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে তার আসলে ভবিষ্যৎ কমপ্লিকেশন থেকে আমরা রেহাই পেতে পারবো। এই বিষয়গুলো নিয়ে যদি একটু গাইডলাইন দিতেন। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। আপনার যদি কোনো পেশেন্টের ফ্লুইড রিপ্লেসমেন্ট লাগে অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ অফ বার্ন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে অ্যাডমিশন করাতে হবে। আর যারা রোগী ভর্তি করাতে হবে। যারা আপনার অ্যাডমিশন ক্রাইটেরিয়া মিট করবে না, তার অ্যাডমিশন করানোর প্রয়োজন নাই। অনেক রোগীর ক্ষেত্রে ভর্তি না হলেও চলে, যেমন পার্সেন্টেজ অফ বার্ন কম, সেটা ওপিডি বেসিসেই ম্যানেজ করা যাবে। এখন যাদের ফ্লুইড লাগবে সেই ক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা হচ্ছে যে উইদিন 24 আওয়ার্সে আমরা একটা ফ্লুইড হিসাব করি যে তার নেক্সট 24 আওয়ার্সে এতটুকু ফ্লুইড লাগবে। কিন্তু এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথম 8 ঘন্টায় হাফ ফ্লুইড দেওয়া হয়,
বাকি 16 ঘন্টায় সেকেন্ড হাফ ফ্লুইডটা দেওয়া হয়। কিন্তু এই প্রথম 8 ঘন্টাটা কাউন্ট হয় একদম টাইম অফ ইনসাল্ট থেকে। আচ্ছা, লাইক আপনার যদি এখন বার্নটা হলো কোনো একটা জায়গায়, পেশেন্টটা হসপিটালে 2 ঘন্টা পরে পৌঁছালো, তো অলরেডি কিন্তু 8 ঘন্টা থেকে 2 ঘন্টা চলে গেল, 6 ঘন্টা হয়ে গেল। তো ওই হাফ ফ্লুইডটা দিতে হবে ওই প্রথম 6 ঘন্টায়, জি, আর বাকি 16 ঘন্টায় বাকি ফ্লুইডটা দিতে হবে। তো এই প্রথম যে 24 ঘন্টা সেটা খুব গোল্ডেন আওয়ার বলা হয় আর কি, এইটা খুব ভাইটাল। তো এই সময় যদি আপনার প্রপারলি পেশেন্টকে ফ্লুইড দেওয়া যায়, হাইড্রেশনটা মেনটেন করা যায়, তাহলে পরবর্তীতে কমপ্লিকেশনগুলো কম হয় অথবা না হয় বললেই চলে। এখন যে কোনো সুপারফিশিয়াল বার্ন বা পার্শিয়াল থিকনেস বার্ন যদি আপনার অ্যাডিকুয়েটলি প্রাথমিক ম্যানেজমেন্টটা না হয় ফার্স্ট 24 আওয়ার্সে, এগুলো কিন্তু আবার কমপ্লিকেটেড হয়ে ডিপ বার্ন হয়ে যেতে পারে। জি। আর যে কোনো সুপারফিশিয়াল বার্ন বা পার্শিয়াল থিকনেস বার্ন আপনার কনজারভেটিভলি ম্যানেজ করা সম্ভব, লাইক ড্রেসিং অ্যান্ড আদার ম্যাটেরিয়াল দিয়ে। বাট যদি কোনো পেশেন্টের ফুল থিকনেস বার্ন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী সার্জিক্যাল ম্যানেজমেন্ট প্রয়োজন, স্কিন গ্রাফটিংয়ের প্রসঙ্গ চলে আসে। তো এই জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে সঠিক সময়ে ফ্লুইডটা দেওয়া, আর একটা হচ্ছে যে ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য জীবাণুমুক্ত একটা স্টেরাইল উপায়ে পেশেন্টের ড্রেসিং দিয়ে উনটা কভার করে দেওয়া, সো দ্যাট সেকেন্ডারি ইনফেকশন যেন না হয়। তো প্রাথমিকভাবে এই দুইটা জিনিস করতে পারলে পরবর্তীতে কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করা সম্ভব। আমরা কমপ্লিকেশন বা স্কিন গ্রাফটিং নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে আরেকটি বিষয় জানতে চাইবো যে ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত দেওয়ার কথা আমরা অনেক সময় শুনে থাকি। আসলে কখন রক্ত দেওয়াটি জরুরি হয়ে পড়ে এবং সেটি কতক্ষণের মধ্যে প্রয়োজন হতে পারে? সাধারণত ফার্স্ট 24 আওয়ার্সে আসলে ব্লাড ট্রান্সফিউশনের খুব একটা প্রয়োজন হয় না। ফার্স্ট 24 আওয়ার্সে আমরা শুধুমাত্র ফ্লুইড রিপ্লেসমেন্ট করলেই চলে, বা মানে কোনো এক্সট্রিম সিচুয়েশন ছাড়া। আফটার 24 আওয়ার্স পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হতে পারে, তাও সবার না। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ফুল থিকনেস বার্ন যাদের হয়, সেই ক্ষেত্রে আবার ফুল থিকনেস বার্নের আমরা পার্সেন্টেজ অ্যাসেস করতে পারি, সেটা দেখে আমরা ব্লাড ট্রান্সফিউশন লাগবে কি লাগবে না। তারপরে হচ্ছে যে পেশেন্টের যদি অন্য কোনো কারণে ব্লাড লস হয়ে থাকে, সেকেন্ডারি কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। বা বায়োকেমিক্যাল প্যারামিটার্স যেগুলো আছে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা আদার ইস্যুস, সেগুলো চিন্তা করে আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। বাট ব্লাড নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার আসলে কিছু নাই, অন্তত প্রথম 24 ঘন্টায় ব্লাড নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বেশি প্যানিক হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে যদি প্রয়োজন হয়, চিকিৎসক যদি মনে করেন, সেই ক্ষেত্রে ব্লাড দিতে হতে পারে। রাইট। কিন্তু আপনি যেটি বলেছেন যে প্রথম 24 ঘন্টায় অন্য ফ্লুইড রিপ্লেসমেন্ট, এবং সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্লুইড রিপ্লেসমেন্ট। জি। আরেকটি বিষয় স্যার, যদি কমপ্লিকেশনের কথা আমরা চিন্তা করি বা জটিলতা, কখন মানুষ আসলে মরে যেতে পারেন বা কখন আমরা তাকে বাঁচাতে পারি, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন, সেটি কোন কোন বিষয় বা কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে? রাইট। সেটা হয় কি, আপনার সাধারণত প্রথম যে দিনগুলোতে বার্ন পেশেন্ট সাধারণত খারাপ হয় না। লাইক 5 to 7 ডেজ যখন ডিউরেশনটা আসে, আজকে বার্ন হলো, 5 থেকে 7 দিনের মাথায় যে পেশেন্টগুলো সাধারণত ডেটেরিয়েট করতে শুরু করে। এর মূলত কারণ হচ্ছে দুটা। একটা হচ্ছে যেটা ফুসফুসজনিত কিছু জটিলতা তৈরি হয়, যেটাকে আমরা ARDS বলি, আর পাশাপাশি ইনফেকশনটা আপার হ্যান্ড নিয়ে নিতে পারে। ইনফেকশন হতে পারে আর ফুসফুসে যেটা ARDS হতে পারে। এই দুইটা প্রবলেমই সাধারণত মেজর ইস্যুস হয়ে দাঁড়ায়। অনেকে আমরা ওই যে শুনি না, ওই যে সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে, যে শ্বাসনালী পড়ে গেছে। জি। শ্বাসনালী তো আলটিমেটলি ইজ কানেক্টেড টু লাংস, ফুসফুসে। অনেক সময় আপনার গরম বাতাস যেটা ভেতরে চলে যায় ফুসফুসে, ইটসেলফ সে ইনজুরি করে। অথবা আপনি ধরেন যে কোনো একটা কনফাইন্ড এরিয়াতে যদি কারো বার্ন হয়, সেখানে যে কার্বন ম্যাটেরিয়ালগুলো সেগুলো ভিতরে চলে যেতে পারে, সেখানে কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে, সেখান থেকে টক্সিসিটি হতে পারে। তো মূলত দুইটা ইস্যুই আমাদের কাছে মেইন থাকে। একটা ফুসফুস, আমরা কিভাবে ARDSটা প্রিভেন্ট করতে পারি, আর একটা হচ্ছে ইনফেকশন, যেটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি বা যেন, এই দুটাই মূল কমপ্লিকেশন প্রাথমিকভাবে হয়। পরবর্তীতে ক্ষত যখন পুরোপুরি শুকায় যায় বা হিলিং হয়ে যায়, তখন আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে বার্ন কন্ট্রাকচার। জি। যে চামড়া কুঁচকে যায়, সেটাতে অনেকে হাত কুঁচকে যায়, পা কুঁচকে যায়। সেই ক্ষেত্রে পেশেন্টের স্বাভাবিক যে কর্মকাণ্ডগুলো, অনেক সময় ডিফর্মিটি তৈরি হতে পারে বা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত থাকার প্রয়োজন, কাজ করার সমস্যা, বা অনেকের ফেসিয়াল অনেক ধরনের ডিফর্মিটি হয়। এই ক্ষেত্রে অনেকেই জানতে চান যে কোন সময় আসলে বা কোন ধরনের কন্ট্রাকচারের ক্ষেত্রে স্কিন গ্রাফটিং করতে হয় বা করা পসিবল কিনা, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। এটাও খুব সহজ, কারণ আমি একটু আগে বলেছি, যদি কারো পার্শিয়াল থিকনেস বার্ন হয় বা সুপারফিশিয়াল বার্ন হয়, সেগুলো কিন্তু আপনার যদি ফুল থিকনেস বার্নে কনভার্ট না হয়, যদি আমরা ইনফেকশন প্রিভেন্ট করতে পারি, সেগুলো কনজারভেটিভলি ড্রেসিং দিয়েই ম্যানেজ করা সম্ভব।
কিন্তু এনি ফুল থিকনেস বার্ন বা ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন সেটা আমরা সাধারণত 5 to 7 ডেজে অ্যাসেস করে ফেলি। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে বার্ন টিস্যুকে আর্লি এক্সিশন করে তাৎক্ষণিকভাবে যদি স্কিন গ্রাফট করে দেওয়া যায় তাহলে ফিউচারে তার কন্ট্রাকচারটা হবে না। আচ্ছা। তো এই ক্ষেত্রে সাধারণত মানুষ একটু হেজিটেট করে, সবাই তো একটু অপারেশন ভয় পায়, বাট ইন দ্য লং রান সে ভালো থাকবে যদি সে তাৎক্ষণিকভাবে 5 to 7 ডেজের মাথায় স্কিন গ্রাফটটা করে ফেলে। যদি প্রয়োজন হয় তাহলে 5 থেকে 7 দিনের মাথায় যদি স্কিন গ্রাফট করা যায় তাহলে তিনি সেই ধরনের কমপ্লিকেশন থেকে ফিউচারে যে ডিফর্মিটিগুলো বা কন্ট্রাকচার হয় সেগুলো হবে না। আর যদি কারো হয়েই যায় একান্ত কন্ট্রাকচার, সেই ক্ষেত্রে তখন একই পদ্ধতি, সেই কন্ট্রাকচার আবার রিলিজ করে সেখানে স্কিন গ্রাফটিং হতে পারে, ফ্ল্যাপ কভার করতে হতে পারে, সেগুলো করা সম্ভব। তবে প্রাথমিক অবস্থায় বা প্রথম কিছুদিনের মধ্যে যদি সেটি করা যেতে পারে তাহলে সেটির গুরুত্ব বেশি এবং সেটির ফলাফল সহজ এবং সেটার আপনার লং টার্ম আউটকামটাও বেটার। জি স্যার, আসলে বার্ন ম্যানেজমেন্ট বা যখন একজন মানুষ পুড়ে গেলেন তখন শুধুমাত্র চিকিৎসক বা নার্স নয়, এটি একটি টোটাল ম্যানেজমেন্টের ব্যাপার। সেটা আপনি প্রথমেই বলেছেন, পেশেন্টের আত্মীয় স্বজন বা তার একটা আসলে অনেক ট্রমা থাকে, তার নিজের এবং তার পরিবারের লোকজনের অনেক ট্রমা থাকে, ট্রমাটাইজড থাকেন অনেক সময়। এই বিষয়গুলোর ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনারা কিভাবে পরামর্শ দেন বা কি করা উচিত সেই বিষয়গুলি সম্পর্কে বলবেন। বার্ন ইনক্লুডিং যে কোনো ট্রমাই কিন্তু এটার একটা তো ফিজিক্যাল ট্রমা আর একটা সাইকোলজিক্যাল ট্রমা। এটা একটা হিউজ ইম্প্যাক্ট নিয়ে আসে পেশেন্টের আপনার আউটকামের ক্ষেত্রে। সাধারণত সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এদেরকেও ইনভলভ করা হয় মেজর বার্নের ক্ষেত্রে, পেশেন্টের মেডিকেশন থেকে শুরু করে কাউন্সেলিং, কমিউনিকেশন। এবং পাশাপাশি আর একটা জিনিস যেটা উল্লেখ করতে চাই, দ্যাট ইজ ফিজিওথেরাপি। হ্যাঁ, এবং অনেকে হয়তো একটু ভুল ধারণা থাকতে পারে, বাট দিস ফিজিওথেরাপি শুড স্টার্ট ফ্রম ডে 1। আচ্ছা। কারণ পেশেন্টের একটা অ্যাডিকুয়েট তাকে ব্যথার ওষুধ দিতে হবে, অ্যানালজেসিক্স দিয়ে পেশেন্টকে পেইন ফ্রি করতে হবে, পেইন ফ্রি করে তার মুভমেন্টগুলোকে নিশ্চিত করতে হবে। কারণ পেশেন্ট তো নিজে হাত পা নাড়তে পারছে না ব্যথার জন্য বা ভয় পাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাকে ব্যথার ওষুধ দিয়ে তারপরে অ্যাডিকুয়েট ফিজিওথেরাপিগুলো যদি আমরা করতে পারি সেই ক্ষেত্রে আমরা কমপ্লিকেশনগুলো কমাতে পারি। আর পাশাপাশি যেটা আপনি বললেন, এখানে আপনার সোশ্যাল ওয়েলফেয়ারের লোকজন আসতে পারে যারা কিনা আপনার কাউন্সিলিংয়ের কাজগুলো করে, পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলা বা কনসার্ন পিপলের সাথে কথা বলা, তাদেরকে আশ্বস্ত করা, তারপরে বিষয়গুলোকে তাদেরকে অবহিত করা যে আমরা এখন কি পরিস্থিতিতে আছি, কি আমাদের ফিউচার প্ল্যান। এটা নিয়ে কমিউনিকেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন করলে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়, পেশেন্টও আশ্বস্ত হতে পারে যে কি হচ্ছে, সামনে কি হবে। তো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট পাশাপাশি ফিজিওথেরাপি, এই দুইটা চ্যাপ্টারের খুব ভালো রোল আছে বার্ন ম্যানেজমেন্টে। জি, ম্যানেজমেন্ট সম্পর্কে কোন কোন সেক্টরের ভালো রোল আছে বা গুরুত্বপূর্ণ রোল আছে সেটি আপনার কাছে শুনলাম। আরেকটি বিষয় জানতে চাই, যদি কারো কোনো একটি অংশ পুড়ে যায়, তিনি পরবর্তী সময়ে জীবনের বিভিন্ন সময়ে তিনি সামাজিকভাবে নিজে অনেক সময় হীনমন্যতায় ভুগতে পারেন বা এরকম একটি সমস্যায় তিনি ভুগতে পারেন। সেই সকল ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে পরবর্তীতে তার স্কিন গ্রাফটিং বা পরবর্তীতে তার একজন প্লাস্টিক সার্জন হিসেবে আপনারা কিভাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন বা কিভাবে সাহায্য করে থাকেন? হীনমন্যতা বলতে দুইটা বিষয় আছে। আমাদের প্লাস্টিক সার্জনদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের ফাংশন। জি, মানুষ প্রপারলি ফাংশন করতে পারছে কিনা, সে হাত দিয়ে প্রপারলি কাজ করতে পারছে কিনা, পা দিয়ে প্রপারলি সে হাঁটতে পারছে কিনা, এটা আমাদের কাছে হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। জি, অবশ্যই। আর সেকেন্ডটা হচ্ছে যে তার যে লুকটা বা তার যে বর্তমান অবস্থানটা সেটা সামাজিকভাবে কতটুকু অ্যাকসেপ্টেবল, মানে সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু তার, মানে সেই ডিফর্মিটিটা মানুষের মাঝে গেলে এটা নিয়ে তাকে কোনো এম্বারাসমেন্ট হচ্ছে কিনা, এটা আমাদের একটা সেকেন্ডারি ইস্যুস, বাট এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যুস। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রথমে তার ফাংশনটা নিশ্চিত করি, তারপর তার অ্যাস্থেটিক লুকটাকে ইমপ্রুভ করার জন্য আরও কিছু সার্জারি করা যায়, যেটা করলে সেখান থেকেও সে মুক্তি পেতে পারবে। মানে হয়তো বা কোনো একটা জায়গা বেশি খারাপ লাগছে দেখে ওই জায়গাটাকে আমরা অন্য একটা টিস্যু দিয়ে রিপ্লেস করে একটা বেটার লুক দিতে পারি, সেটাও করা সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসলেই বার্ন বা পুড়ে যাওয়া একটি দুর্ঘটনা এবং ভয়াবহ দুর্ঘটনায় রূপ নিতে পারে, যে কোনো কারো ক্ষেত্রেই সেটি হতে পারে। আমরা সকলেই অবশ্যই সচেতন থাকব এবং আগের থেকেই প্রি প্ল্যান্ড ওয়েতে থাকবো, কাজ করব বা আমাদের পূর্ব প্রস্তুতিটি আগের থেকে দরকার। এবং যখন কেউ পুড়ে যাবেন বা এরকম কোনো ঘটনা ঘটবেন তখন সকলে মিলে আমরা তাকে কিভাবে সাহায্য করব বা সকলে মিলে
টোটাল ম্যানেজমেন্টটা কিভাবে হবে সেই বিষয়ে আপনার কাছে আমরা পরামর্শ পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আরটিভির সকল দর্শক যারা দেখছেন এবং সকল কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কি হতে পারে সেই সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা প্রত্যেকেই বাসা বাড়িতে আমাদের ছোট্ট শিশুরা রয়েছে বা আমরা যে কোনো কেউ দুর্ঘটনাজনিত কারণে বা আমাদের অসচেতনতার কারণেও অনেক সময় আমরা পোড়ার শিকার হতে পারি। সেই বিষয়গুলিতে আমরা সচেতন থাকব এবং যদি কেউ দুর্ঘটনাবশত আমরা পুড়ে যাওয়ার শিকার হই তাহলে যাতে আমরা খুব দ্রুত সেই ম্যানেজমেন্টটুকু করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শেষ করছি। সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।